নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় নব্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য। এই পাঠ্যাংশে প্রবেশের পূর্বে আমাদের পাঠ্যাংশের গুরুত্ব এবং উদ্দেশ্য আগে বুঝে নিতে হবে। এই পাঠ্যাংশে তোমরা নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। বিশেষ করে নব্য ভারতীয় আর্য ভাষায় ধ্বনি কী রূপ লাভ করলো, শব্দরূপ ধাতুরূপের বৈচিত্র্য কেমন, কারকের প্রয়োগ, বচন ও লিঙ্গের ব্যবহার, বাক্য গঠন, পদান্বয় ইত্যাদি যাবতীয় বিষয় তোমরা এই পাঠের মাধ্যমেই জানতে পারবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা ও মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষা কোথায় কোথায় স্বাতন্ত্র্য লাভ করলো সেটা তোমরা ভালোভাবেই অনুধাবন করতে পারবে। নব্য ভারতীয় আর্য ভাষার একটি অন্যতম ভাষা যেহেতু বাংলা ভাষা, সুতরাং বাংলা ভাষারও কিছু বৈশিষ্ট্য তোমরা এই আলোচ্য অংশে জানতে পারবে। এই পাঠের আলোচ্য বিষয় কি না, এই পাঠ্যাংশে আমরা আলোচনা করব নব্য ভারতীয় আর্য ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা, নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আর এই সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর। নব্য ভারতীয় আর্য ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা, অর্থাৎ একটা প্রাথমিক ধারণা বলতে এই ভাষাটা ঠিক কী, সময়কাল ইত্যাদি। ভারতীয় আর্য ভাষার বিবর্তনের তৃতীয় স্তর হল নব্য ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর প্রাচীন ভারতীয় আর্য ভাষা, দ্বিতীয় স্তর মধ্য ভারতীয় আর্য ভাষা। ভাষাতাত্ত্বিকেরা নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল নির্দেশ করেছেন আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। এখানে মনে রাখতে হবে যে অতি সম্প্রতি বাংলা, মারাঠি, ওড়িয়া এই সমস্ত ভাষাগুলো ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। এখন এই ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে গেলে তার প্রাথমিক শর্ত হচ্ছে যে সেটা আজ থেকে 1500 বছরের পুরনো হতে হবে। অর্থাৎ সেই হিসেবে এই নব্য ভারতীয় আর্য ভাষার জন্ম ধরতে হয় খ্রিস্টীয় 5ম শতক। অর্থাৎ সেই হিসেবে আমাদের বৈদিক ভাষা, ধ্রুপদী সংস্কৃত ভাষা, প্রাকৃত ভাষা এবং অপভ্রংশ ভাষারও সময়কাল পিছিয়ে যায় এবং সেটা আরও গবেষণার বিষয়। পুরো এই সময়কালগুলো পরিবর্তন করারও প্রয়োজন আছে। সেটা তখন যেমন হবে সেই রকম আমরা বিচার করব। আপাতত ভাষাতাত্ত্বিকেরা যে সময়কাল নির্দেশ করে দিয়েছেন আমরা সেটা ধরেই এগোবো। নব্য ভারতীয় আর্য ভাষা বলতে কোনো একটি ভাষাকে বোঝায় না। নবম দশম শতাব্দীতে ভারতীয় আর্য ভাষা থেকে যে সমস্ত নতুন ভাষার জন্ম হয়েছে তাদের সবগুলিকেই বোঝায়। অর্থাৎ এখানে বারবার নবম দশম শতককেই উল্লেখ করা হচ্ছে, ভাষাতাত্ত্বিকরা এটাই করেছেন। যেমন বাংলা, হিন্দি, মারাঠি, অবধি, পাঞ্জাবি, অসমিয়া, ওড়িয়া ইত্যাদি। ঠিক আছে, তাহলে এইগুলো সবই হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা এবং এর সময়কাল নবম দশম করা হচ্ছে। কিন্তু এইগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি পাওয়ায় এগুলোর সময়কাল হয়তো গবেষণায় আরও পিছিয়ে গেছে। সেই গবেষণা যখন সর্বসমক্ষে আসবে তখন এগুলো আবার নতুন করে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। নবভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিষম ব্যঞ্জনে গঠিত যুক্ত ব্যঞ্জন মধ্য ভারতীয় আর্য ভাষায় সমব্যঞ্জন বা সমীভবনে পরিণত হয়। সমীভবন কি না, দুটো আলাদা আলাদা ব্যঞ্জন এক ব্যঞ্জনে পরিণত হবে। এটা হয়েছে কখন? মধ্য ভারতীয় আর্য ভাষায়। যেমন পক্ক প কয় বয়ে থেকে পক্ক প কয় কয়, যেমন হস্ত হ দন্ত সহায়তায় থেকে হত্ত হ তয়তয়, অর্থাৎ দন্তস্ব এবং ত দুটোই তয়ে পরিণত হলো, অর্থাৎ একই ব্যঞ্জনে পরিণত হলো। নৃত্য থেকে নচ্চ, এইরকমভাবে সমব্যঞ্জন হয়ে গেলে সেটাকে সমীভবন বলা হয়, যেটা মধ্য ভারতীয় আর্য ভাষার একটি অন্যতম বৈশিষ্ট্য। এবার নব্য ভারতীয় আর্য ভাষায় কী হলো না, এই নব্য ভারতীয় আর্য ভাষায় এই সমব্যঞ্জনের একটি ব্যঞ্জন লুপ্ত হয়েছে, আর তার পরিবর্তে কি হয়েছে না ক্ষতিপূরণ বাবদ পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়েছে। যেমন পক্ক থেকে পাক, অর্থাৎ
এই যে কয়ে কয়ে, এই কয়ে কয়ের থেকে একটা ক লুপ্ত হয়েছে বলে তার পূর্বস্বর অর্থাৎ পয়ের পরে যে অস্বর ছিল সেটা আকারে পরিণত হয়েছে। এরকম নৃত্য থেকে নচ্চ থেকে নাচ, হ্যাঁ, এই যে একটা চ লুপ্ত হয়ে গেছে বলে দন্ত নয় অকারটা আকার হয়ে গেছে। হ্যাঁ, হস্ত থেকে হত্ত থেকে হাত, হ্যাঁ, এই সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে নব্যভারতীয় আর্য ভাষায় সমীভবন যেটা ছিল সেই সমীভবনের একটা ব্যঞ্জন লুপ্ত হয়ে যাওয়ার জন্য পূর্বের স্বরটি দীর্ঘ হয়ে যাচ্ছে। ভারতীয় আর্য ভাষা থেকে জাত উত্তর পশ্চিম ভারতের ভাষাগুলিতে বিশেষ করে সিন্ধি পাঞ্জাবিতে এই রকম পরিবর্তন হয়নি। তা লক্ষ্য করো যে কিছু নব্যভারতীয় আর্য ভাষায় এই পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু নব্যভারতীয় আর্য ভাষায় এই পরিবর্তন হয়নি। যেমন হস্ত থেকে হত্ত থেকে হত্থ, হ্যাঁ, এটা পাঞ্জাবিতে হয়েছে, অর্থাৎ এই সমীভবনটা পরিবর্তিত হয়ে পূর্বের স্বর বৃদ্ধি ঘটেনি। যেমন কর্ম থেকে কম্ম থেকে কম, হ্যাঁ, এটা পাঞ্জাবিতে হয়েছে, অর্থাৎ এক্ষেত্রেও দেখতে পাচ্ছি পূর্বস্বরের বৃদ্ধি ঘটেনি। নাসিক্য ব্যঞ্জন দিয়ে যে সমস্ত যুক্ত ব্যঞ্জন শুরু হচ্ছে সেই যুক্ত ব্যঞ্জনের নাসিক্য ব্যঞ্জনটি লোপ পায় এবং তার পূর্ববর্তী স্বরধ্বনি দীর্ঘ স্বরধ্বনি হয়ে অনুনাসিক হয়ে যায়। যেমন কণ্টক থেকে কণ্ঠ অ থেকে কাঁটা, হ্যাঁ, এই যে নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয়ে গেল এবং আয়ের সঙ্গে চন্দ্রবিন্দু যুক্ত হলো, আনুনাসিক হয়ে গেল। পঞ্চ থেকে পাঁচ, হ্যাঁ, বাংলা হিন্দি দুটোতেই দেখা যায়। এইভাবে আধুনিক নব্যভারতীয় আর্য ভাষায় এই পরিবর্তন ঘটেছে। পাঞ্জাবি ও সিন্ধিতে এই নাসিক্য ব্যঞ্জনটি লোপ পায়নি। হ্যাঁ, তাহলে পাঞ্জাবি ও সিন্ধি দেখতে পাচ্ছি যে একটু স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এগোচ্ছে। যেমন কণ্টক থেকে কণ্ঠ থেকে কণ্ড, এটা সিন্ধিতে। দন্ত থেকে দ্বন্দ্ব পাঞ্জাবিতে, দ্বন্দ্বু, এগুলো হচ্ছে। নব্যভারতীয় আর্য ভাষায় পদান্ত অস্বরধ্বনি প্রায় লুপ্ত হয়েছে। হ্যাঁ, এটা একটা লক্ষণীয় বৈশিষ্ট্য যে পদান্ত যে অস্বরধ্বনি, অন্য স্বরধ্বনিগুলো কিন্তু খুব একটা লুপ্ত হয়েছে এমন বলা যাবে না, হলেও খুব সামান্য, কিন্তু অস্বরধ্বনিটা লুপ্ত হয়েছে। যেমন সংস্কৃত রামও থেকে বাংলায় রাম, হিন্দি রাম, অর্থাৎ ময়ের পর যে অকার সেটা উচ্চারিত হচ্ছে না। তবে পদান্তিক স্বরধ্বনি রক্ষিত হয়েছে ওড়িয়া ভাষায়, অর্থাৎ পদান্তিক স্বরধ্বনি মানে পদান্তিক অস্বরধ্বনিটা, যেমন ওড়িয়ায় বলা হয় রাম, হ্যাঁ, অর্থাৎ ওড়িয়াতে কিন্তু পদান্তিক অ রক্ষিত হয়েছে। মধ্য ভারতীয় আর্য ভাষার কোনো কোনো উপভাষায় পদান্তর্গত দুই স্বরের মধ্যবর্তী একক অল্পপ্রাণ স্পর্শ ব্যঞ্জন লোপ পেয়ে যেত, কিন্তু ওই অল্পপ্রাণ ব্যঞ্জনের সংশ্লিষ্ট স্বরটি অবশিষ্ট বা উদ্বৃত্ত স্বর পরিচিত, উদ্বৃত্ত স্বর নামে পরিচিত, সেটা বজায় থাকত। যেমন ঘৃত থেকে ঘিয়, এখানে লুপ্ত অল্পপ্রাণ ব্যঞ্জনটি হলো ত আর উদ্বৃত্ত স্বর হলো অ, ঠিক আছে, অর্থাৎ এই যে তটা লুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু অটা থেকে যাচ্ছে। এই উদ্বৃত্ত স্বর নব্য ভারতীয় আর্য ভাষায় নানা রকম পরিণতি লাভ করেছে। কি কি পরিণতি লাভ করেছে দেখো। কখনো এই উদ্বৃত্ত স্বর লোপ পেয়েছে, যেমন ঘৃত থেকে ঘিয় থেকে ঘি, বাংলায় ঘি হচ্ছে, তাহলে ওই শেষের অটা লোপ পেয়ে গেছে, অর্থাৎ উদ্বৃত্ত স্বরটা লোপ পেয়েছে। কখনো এই উদ্বৃত্ত স্বরটির সঙ্গে পার্শ্ববর্তী স্বরের সন্ধি হয়েছে, যেমন গত থেকে হয়েছে গ অ, আর গ অ যুক্ত ইল্ল থেকে গেল, অর্থাৎ অ রস্বই মিলে গিয়ে এ হয়েছে। কখনো পদের অন্তর্গত দুই স্বরের মধ্য ব্যঞ্জন লুপ্ত হওয়ার ফলে উদ্বৃত্ত স্বরটি পার্শ্ববর্তী স্বরের সঙ্গে মিলে দ্বি স্বরে পরিণত হয়েছে, যেমন বধূ থেকে বউ থেকে বউ, মধু থেকে মৌ থেকে মৌ, ঠিক আছে, অর্থাৎ দ্বিস্বর হয়ে যাচ্ছে ব্যঞ্জন লোপের ফলে। নবভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি লক্ষ্য করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় লিঙ্গ নির্ণয় করা হতো অর্থের পরিবর্তে পদান্তিক স্বরধ্বনি অনুসারে। তাহলে কি হতো না, অর্থ দেখে নয়, পদান্তে কি স্বরধ্বনি আছে তার ভিত্তিতে লিঙ্গ নির্ণয় করা হতো। যেমন দীর্ঘ ই কারান্ত শব্দ নদী, আ কারান্ত শব্দ লতা স্ত্রীলিঙ্গ। এই পদান্তে যেহেতু দীর্ঘইকার বা আকার রয়েছে, সুতরাং সেই পদের যে অর্থ সেটা স্ত্রীলিঙ্গকে বোঝাবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার পদান্ত স্বর পরবর্তীকালে বিকৃত বা লুপ্ত হওয়ায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার লিঙ্গবিধি নব্য ভারতীয় আর্য ভাষায় বজায় থাকেনি। ঠিক আছে, তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষার পদান্ত স্বর
পরবর্তীতে বিকৃত বা লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ ভাষা তো ক্রমশ পরিবর্তনশীল, সেইভাবেই শব্দগুলোও পরিবর্তন হয়েছে এবং তখন ওই পদান্ত স্বর দেখে আর লিঙ্গ বিচার হয়নি, তখন অনেকখানি অর্থ দেখে বা অন্যান্যভাবে লিঙ্গ বিচার হয়েছে। অনেক নব্যভারতীয় আর্য ভাষায় লিঙ্গ নির্ণয় করা হয় শব্দের অর্থানুসারে। যেমন বাংলায় পুরুষবোধক শব্দ পুংলিঙ্গ, স্ত্রীবোধক শব্দ স্ত্রীলিঙ্গ, অপ্রাণীবাচক শব্দ ক্লীবলিঙ্গ। সংস্কৃত মুদ্রা শব্দ স্ত্রীলিঙ্গ কিন্তু বাংলায় ক্লীবলিঙ্গ। সংস্কৃত দেবতা শব্দ স্ত্রীলিঙ্গ কিন্তু বাংলায় পুংলিঙ্গ। অর্থাৎ এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে অর্থ দেখে হচ্ছে। আর দেবতা মানে তো কোনো স্ত্রী দেবতাকে বোঝাচ্ছে না, পুরুষ দেবতাকে বোঝাচ্ছে, তাই বাংলায় পুংলিঙ্গ। কিন্তু সংস্কৃতে দেবতা তয়ের সঙ্গে আকার যুক্ত হয়ে আছে বলে সেটা স্ত্রীলিঙ্গ রূপে প্রতিপন্ন হয়। কোনো কোনো নব্যভারতীয় আর্য ভাষায় শব্দের লিঙ্গ অর্থ নিরপেক্ষ হলেও সংস্কৃতের লিঙ্গবিধি থেকে তা স্বতন্ত্র হয়ে নিজস্ব প্রথা অনুসারে গড়ে উঠেছে। পূর্বেই বলেছিলাম যে সব ক্ষেত্রে যে অর্থ ধরে লিঙ্গ বিচার হয়েছে তা নয়, সংস্কৃতের নিয়ম যে পদের অন্তে যে স্বর তার ভিত্তিতেও হয়েছে এমন নয়, একটা নতুন নিয়ম গড়ে উঠেছে। যেমন সংস্কৃত দধি শব্দ ক্লীবলিঙ্গ, অথচ দধি শব্দজাত দহি হিন্দিতে পুংলিঙ্গ, সিন্ধিতে দহি স্ত্রীলিঙ্গ, মারাঠিতে দহি ক্লীবলিঙ্গ। অর্থাৎ এই যে লিঙ্গ বিচার বিভিন্ন নব্যভারতীয় আর্য ভাষার বিভিন্নভাবে গড়ে উঠেছে। বাংলা, গুজরাটি, সিন্ধি ভাষা ছাড়া নব্যভারতীয় আর্য ভাষায় ক্লীবলিঙ্গ অপ্রচলিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সংস্কৃতের একটি প্রধান বৈশিষ্ট্য যে লিঙ্গ 3 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নব্যভারতীয় আর্য ভাষায় ক্লীবলিঙ্গ একেবারে অপ্রচলিত হয়ে গেছে, ক্লীবলিঙ্গ আর চলে না। ক্লীবলিঙ্গবাচক শব্দ হয় স্ত্রীলিঙ্গ, নয় পুংলিঙ্গবাচক শব্দে পরিণত হয়েছে। তাহলে সেগুলো দুভাগ হয়ে গেছে। যেমন সংস্কৃতে ফল শব্দ ক্লীবলিঙ্গ কিন্তু হিন্দিতে ফল শব্দ পুংলিঙ্গ। এইভাবে দুই লিঙ্গে ভেঙে গেছে। বাংলা সর্বনামে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ভেদ নাই। অর্থাৎ আমি, তুমি, সে এরকম বললে কিন্তু বোঝা যাবে না যে আমিটা সেটা কি একজন স্ত্রী বলছে না পুরুষ বলছে, তুমিটা কি একজন স্ত্রী না পুরুষ, এবং সেটা একজন স্ত্রী না পুরুষ, এটা বোঝা যায় না। অর্থাৎ সর্বনামের ক্ষেত্রে বাংলায় এই লিঙ্গভেদ আমরা লক্ষ্য করি না। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় প্রায় প্রত্যেক কারকের জন্য স্বতন্ত্র বিভক্তি ছিল, ফলে অনেক রকম শব্দরূপ তৈরি হতো। কিন্তু নব্যভারতীয় আর্য ভাষায় এই বিভক্তিগুলি প্রায় সবই লুপ্ত হলো। ঠিক আছে, তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় প্রায় প্রত্যেক কারকের জন্য স্বতন্ত্র বিভক্তি ছিল, কিন্তু নব্যভারতীয় আর্য ভাষায় অধিকাংশ বিভক্তি লুপ্ত হয়ে গেছে। মাত্র 2-1টি প্রাচীন বিভক্তির পরিবর্তিত রূপ রয়ে গেছে, যেমন সংস্কৃত গৃহানাম পাঞ্জাবি ঘরা হয়ে গেছে। বিভক্তির অর্থ প্রকাশের জন্য নতুন বিভক্তি ও অনুসর্গের ব্যবহার প্রচলিত হলো। অর্থাৎ সংস্কৃত বিভক্তি নয়, অন্য বিভক্তি শুরু হলো। যেমন সংস্কৃত সম, হিন্দি সে, অর্থাৎ সম থেকে হিন্দিতে সে এসছে, যেমন কলম সে, ছড়ি সে, বাহার সে ইত্যাদি, এটা অনুমান করা হয়। কর থেকে অর থেকে বাংলায় র, যেমন বাড়ির, এটা সম্বন্ধবোধের বিভক্তি। কের থেকে বাংলা এর, ঘরের, অগ্র থেকে বাংলায় আগে, আমার আগে তুমি, অর্থাৎ র, এর, আগে এইগুলো অনুমান করা হয় সংস্কৃতের কোনো শব্দ থেকেই বাংলায় এসছে। কিছু কিছু অনুসর্গ বিভক্তিতে পরিবর্তিত হয়েছে, যেমন সংস্কৃত কৃত বাংলা কে, হিন্দিতে কো হয়েছে। এবং কৃত থেকে কে এবং কো হচ্ছে, এগুলো বিভক্তি হয়ে যাচ্ছে, অনুসর্গ বিভক্তিতে পরিণত হচ্ছে। যেমন রাম কে বাংলা বিভক্তি, রাম কো হিন্দি বিভক্তি, কোটা হিন্দি বিভক্তি। বেশ কিছু নব্যভারতীয় আর্য ভাষায় একবচন ও বহুবচন শব্দের মধ্যে রূপভেদ রইল না। তাহলে একবচন বহুবচনে যে শব্দ তাদের মধ্যে রূপভেদ রইল না। এই সব ভাষায় বহুবচন বোঝায় শব্দের পৃথক রূপ দিয়ে নয়, বহুত্ববাচক পৃথক শব্দ দিয়ে। অর্থাৎ শব্দটার আলাদা রূপ হচ্ছে না, সেই বহুবচন বোঝাতে গিয়ে শব্দর সঙ্গে আবার নতুন শব্দ যুক্ত করতে হচ্ছে। যেমন বাংলা একবচন লোক, বহুবচন লোকগুলো। মা যুক্ত এর থেকে মায়ের হচ্ছে, এই মায়েরটা একবচন, আর বহুবচন করলে হচ্ছে মায়েরা, অর্থাৎ একটা আকার নিয়ে আসতে হচ্ছে। এইভাবে বহুবচন করা যাচ্ছে। পশ্চিমা হিন্দি, মারাঠি, সিন্ধি ভাষায় একবচন ও বহুবচন শব্দের
পৃথক পৃথক রূপ লক্ষ্য করা যায়। অর্থাৎ এতক্ষণ যেটা বলছিলাম যায় না অনেক সময় বাংলা টাংলায়, কিন্তু মারাঠি, সিন্ধি, হিন্দি ইত্যাদি ভাষায় অনেক সময় এটা লক্ষ্য করা যায়। যেমন পশ্চিমা হিন্দি একবচন লোরকা, বহুবচন লেরকে। তাহলে একবচনে যার রূপ লেরকা, বহুবচনে তার রূপ হচ্ছে লেরকে। অর্থাৎ কী দেখছি, এরকম রূপভেদ অবশ্য সর্বত্র দেখা যায় না। যেমন একবচন আপ, বহুবচন আপ লোক, অর্থাৎ এক্ষেত্রে নতুন শব্দ যুক্ত করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে অনেক সময় শব্দরূপ আলাদা হচ্ছে না, শব্দের সঙ্গে নতুন শব্দ যুক্ত করতে হচ্ছে। যেমন এখানে ল্যারকা থেকে ল্যারকে হচ্ছে। বিভক্তি যোগ না করে কেবল শব্দের দ্বিত্ব করে অনেক ক্ষেত্রে বহুবচন অর্থ প্রকাশ করা হয়। যেমন লোকে লোকে, লোকাকার বাংলায়, হিন্দিতে বাত ও বাত মে হিন্দি। যদিও এরকম বৈশিষ্ট্য কিন্তু সংস্কৃতেও ছিল। অতীতকালের রূপ রচিত হয় নিষ্ঠা প্রত্যয়, আর ভবিষ্যৎকালের রূপ রচিত হয় তব্য অনীয় প্রত্যয় যোগে। ঠিক আছে, যেমন চল যুক্ত ত সমান চলিত, এর অনুসরণে চল যুক্ত ইল্ল থেকে চলিল, বাংলায় হলো, তা থেকে চললো ভোজপুরি। তব্য প্রত্যয় এর রূপ হচ্ছে অব, ইব, ইত্যাদি। যেমন চল যুক্ত ইব সমান চলব। ঠিক আছে, এটা ভোজপুরি রূপ হচ্ছে। নব্যভারতীয় আর্য ভাষার অন্তর্গত একটি ভাষা ভোজপুরি ভাষা, তার এই রকম রূপ হচ্ছে। নব্যভারতীয় আর্য ভাষায় একাধিক ধাতুর সংযোগে গঠিত যৌগিক কালের রূপ দেখা দিল। অর্থাৎ যৌগিক কাল, মানে কোনো একটা কাল নয়, দুটো কালকে বোঝাচ্ছে। যেমন বাংলা কর যুক্ত ইয়া, আছ যুক্ত ই, করিয়াছি থেকে করেছি। এখন ধাতু দুটো পাচ্ছি, কর এবং আছ থেকে করেছি, এটাকে যৌগিক কাল বলা হয় এই সমস্ত ক্রিয়াগুলো। প্রাচীন ও মধ্য ভারতীয় আর্য ভাষা ছিল মূলত সংশ্লেষাত্মক ভাষা, কিন্তু ক্রমিক অবক্ষয়ের ফলে নবীন স্তরে দেখা গেল বিশ্লেষণাত্মক। অর্থাৎ সেটাকে বিশ্লেষণ করা হবে, অর্থাৎ শব্দরূপ, ধাতুরূপ এগুলো অনেক ভেঙে যাবে। যেমন সংস্কৃত নরেশু এই নামপদে একই সঙ্গে লিঙ্গ, বচন ও কারক বোঝানো যেত বিভক্তির মাধ্যমে। বর্তমানে বিশ্লেষণ পদ্ধতির ফলে তার রূপান্তর ঘটল মানুষগুলির মধ্যে এই রূপে। তাহলে নরেশু বললেই হয়ে যেত, কিন্তু বাংলায় বলতে হচ্ছে মানুষগুলির মধ্যে। তাহলে এইটা হচ্ছে বিশ্লেষণাত্মক, এগুলোকে বিশ্লেষণ করে দেখানো হচ্ছে এই ভাষায়। এইটাই এর প্রকৃতি, এর রূপ। অনুরূপ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ক্রিয়াপদেও। সংস্কৃত পিপাসিত, বাংলায় সে পান করতে ইচ্ছা করে। তাহলে পিপাসিত বললেই যেটা সংস্কৃতে কাজ চলে যেত, বাংলায় বলতে হচ্ছে সে পান করতে ইচ্ছা করে। তাহলে এত বড় ভেঙে বলতে হচ্ছে এইভাবে। তো সেই জন্যই এটা বিশ্লেষণাত্মক ভাষা, বাংলা ভাষা বা আরও অন্যান্য নব্যভারতীয় আর্য ভাষাগুলোও তাই, কারণ সেখানে বিভক্তির লোভ ঘটছে। নব্যভারতীয় আর্য ভাষায় 6 কারক বর্তমান। ঠিক আছে, ওই সংস্কৃত ভাষার মতোই ক্ষেত্রেও 6 কারক আমরা দেখতে পাই। যেমন কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক, এবং 8 বিভক্তি লক্ষ্য করা যায়। যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন। আচ্ছা, এখানে একটা কথা বলে নেওয়া যাক যে অনেকে সম্প্রদান কারককে বাদ দিতে চান, আধুনিক অনেক বৈয়াকরণ, কিন্তু সম্প্রদান কারককে বাদ দেওয়ার মতো উপযুক্ত কারণ এখনও সেভাবে লক্ষ্য করা যায়নি। অর্থাৎ যে যুক্তিগুলো দেখানো হয়েছে সেগুলো বেশিরভাগই খুব একটা যুক্তিপূর্ণ নয়, ফলত সম্প্রদান কারককে আমরা স্বীকার করব। অধিকাংশ নব্যভারতীয় আর্য ভাষায় প্রথমা বিভক্তি লুপ্ত হয়ে গেছে। যেমন বাংলায় রাম যাচ্ছে, হিন্দিতে রাম যাতা হ্যায়, দুই ভাষাতেই কর্তৃকারকের প্রথমা বিভক্তি লুপ্ত। অর্থাৎ কর্তৃকারকবাচক যে পদ রাম, সেই রামের ময়ের সঙ্গে যে অকার সেটা নেই, লুপ্ত হয়ে গেছে, এর বিভক্তিও কোনো কিছু নেই। বাংলা ভাষায় কর্মের প্রথমা বিভক্তিও অনেক সময় লুপ্ত হয়ে যায়। যেমন বিকাশ ভাত খাচ্ছে, অর্থাৎ ভাতের সঙ্গে কোনো বিভক্তি নেই, এখানে ভাত পদের বিভক্তি লুপ্ত। এখানে আরেকটা কথা বলে নিই যে যেখানে বিভক্তি লুপ্ত সেখানে শূন্য বিভক্তি নাম দেওয়া হয়, কিন্তু এই শূন্য বিভক্তি নামকরণটাও খুব একটা যুক্তিসঙ্গত নয়। তো ফলত আমরা বিভক্তি লুপ্ত বা লুপ্ত বিভক্তি এটাই আমরা বলবো। সংস্কৃতে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তির ব্যবহার ছিল, তা থেকেই বাংলায়
এ বিভক্তির উৎপত্তি বলে অনেকে মনে করেন। অর্থাৎ যে তৃতীয়ার রূপ থেকে বাংলায় নাকি এ বিভক্তি এসছে। কীরকম না, সংস্কৃতে ছিল পুত্রেণ খাদ্যতে, অপভ্রংশ হচ্ছে পুত্তে খাইয়, বাংলা পুতে খায়। তাহলে এই যে একার এলো সেটা হচ্ছে পুত্রেণ, এন রূপ, তারপরে পুত্তে সেটা একার হলো, এবং তারপরে বাংলাতে পুরোপুরি নাসিক্যটাও চলে গেল, দিয়ে পুতে খায় হয়ে গেল। বিভিন্ন আধুনিক আর্য ভাষায় সংস্কৃত বা সংস্কৃতজ সমার্থক শব্দগুলির মধ্যে বিশেষ বিশেষ শব্দের প্রতি পক্ষপাতিত্ব দেখা যায়। তাহলে কি সেটা কেমন? যেমন বাংলা জল, সেটা সংস্কৃত জলম থেকে এসছে। হিন্দি পানি, ওড়িয়া পানি, সংস্কৃত পানীয় থেকে এসছে। তাহলে এক একটা নব্যভারতীয় আর্য ভাষা সংস্কৃত ভাষা থেকে এক এক রকমভাবে শব্দ নিয়েছে। বাংলা আগুন, হিন্দি আগ, এগুলো হচ্ছে যে সংস্কৃত অগ্নি থেকে নেওয়া হয়েছে। ওড়িয়া নিয়া, পাঞ্জাবি নিঘ, সংস্কৃত নিধাগ থেকে নেওয়া হয়েছে। তাহলে একই অর্থ, আগুন, অগ্নি এবং নিধাগ, এই দুটোর একই অর্থ, কিন্তু ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন ভিন্ন শব্দ গ্রহণ করেছে। অসমিয়া জুই সংস্কৃত জ্যোতি থেকে নিয়েছে। তাহলে আমরা কি লক্ষ্য করছি যে সমার্থক শব্দগুলোর মধ্যে কোনো কোনো ভাষা তার নিজের পছন্দ মতো সেই সমার্থক শব্দের একটি শব্দকে তারা গ্রহণ করেছে, সেটা বেশি ব্যবহৃত হয়। জল সময় পানি ব্যবহৃত হয় না তা নয়, কিন্তু জলটাই বাংলায় বেশি ব্যবহৃত হয়। হিন্দিতে আবার পানিই বেশি ব্যবহৃত হয়, জলও ব্যবহৃত হয়, পবিত্র জল যেটা সেটা জলই ব্যবহৃত হয়। কিন্তু এই রকম আর কি, যে ব্যবহারটা বেশি কম এটা লক্ষ্য করার মতো, কোথায় বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে। অর্ধতৎসম শব্দের ভিন্নতা, যেমন বাংলা কেষ্ট, হিন্দি কিষণ, সংস্কৃত কৃষ্ণ থেকে অর্ধতৎসম শব্দ। অর্ধতৎসম শব্দ যেগুলো, সেগুলো হচ্ছে যে সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় তারা আসতে গেছে, কিন্তু আসতে গিয়ে কিছুটা পরিবর্তিত হয়ে গেছে, কিছুটা বিকৃত হয়ে গেছে, এগুলোকে আমরা অর্ধতৎসম শব্দ বলি। ঠিক আছে, সেই অর্ধতৎসম শব্দ কৃষ্ণ থেকে বাংলায় হয়েছে কেষ্ট আর হিন্দিতে হয়েছে কৃষণ। তাহলে কৃষ্ণটা কৃষণ হয়েছে। বাংলা লক্ষ্মী, হিন্দিতে হয়েছে লক্ষ্মী। ঠিক আছে, তাহলে শুধু যে সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়েছে এমন নয়, যেগুলো অর্ধতৎসম শব্দ সেগুলোও কিন্তু নব্যভারতীয় আর্য ভাষার বিভিন্ন ভাষায় আলাদা আলাদা রূপ লাভ করেছে। ঐতিহাসিক কারণে দেশি বা বিদেশি শব্দ সম্পদের অনুপ্রবেশ আধুনিক ভাষার বৈচিত্র্য বাড়িয়ে দিয়েছে। তাহলে এটাও মনে রাখার মতো যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষার তুলনায় নব্যভারতীয় আর্য ভাষায় কি হচ্ছে না, অনেক বেশি শব্দ প্রবেশ করেছে। এবং নব্যভারতীয় আর্য ভাষার সময়কাল যেহেতু আজও বহমান, সুতরাং ইতিহাস যেমন পরিবর্তিত হয়েছে, অর্থাৎ এদেশে যেমন যেমন শাসকরা এসছে তাদের ভাষাও কিন্তু এই নবভারতীয় আর্য ভাষায় প্রবেশ করেছে, তাদের ব্যবহৃত শব্দ। ফলে এই ভাষাটা কিন্তু অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ হয়েছে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে বাংলা 20 অষ্টিক শব্দ, সংখ্যাবাচক শব্দের সমার্থক 20 শব্দের ব্যবহার অন্যান্য ভাষায় মেলে। তাহলে বাংলায় 20 আর তারই সমার্থক শব্দ 20, সেটা সংস্কৃত থেকে এসছে বিংশতি, সেটা আবার অন্যান্য যে নব্য ভারতীয় আর্য ভাষা তাতে বেশি ব্যবহার দেখা যায়। এটা তো অষ্টিক ভাষা থেকে নেওয়া হয়েছে, বোঝাই গেল, কিন্তু অষ্টিক ভাষা ছাড়াও অনেক বিদেশি শব্দ এই বিভিন্ন নব্যভারতীয় আর্য ভাষায় প্রবেশ করেছে, ফলে ভাষার বৈচিত্র্য বেড়েছে। নব্যভারতীয় আর্য ভাষার বাক্য গঠন, বাক্য গঠন পদান্বয়, এটা কেমন? প্রাচীন ভারতীয় আর্য ভাষার কর্মবাচ্যের বাক্য কোনো কোনো ক্ষেত্রে নব্যভারতীয় আর্য ভাষায় কর্তৃবাচ্যে রূপান্তরিত হয়ে গেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে সেখানে ছিল কর্মবাচ্য কিন্তু এখানে হয়ে গেছে কর্তৃবাচ্য। যেমন সংস্কৃত অস্মাভি পুস্তিকা পঠিতা, এটা কর্মবাচ্য, সেটা বাংলায় হয়েছে আমি পুঁথি পড়ি, কর্তৃবাচ্য হয়ে গেছে। তাহলে কর্মবাচ্যের যে বাক্য সেটা এখানে কর্তৃবাচ্য হয়ে গেছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কর্মবাচ্যের বাক্যের বহুল ব্যবহার ছিল। এটা লক্ষ্য করার মতো যে বৈদিক ভাষায় কিন্তু কর্মবাচ্যের ব্যবহার কম ছিল, আবার ধ্রুপদী সংস্কৃতে তার ব্যবহার বেশি হলো, এবং নব্যভারতীয় আর্য ভাষায় আবার তার ব্যবহার কমে গেল। কেবল বিশেষ ক্ষেত্রে কর্মবাচ্যের বাক্যের ব্যবহার শোভন মনে হয়, যেমন আমার দ্বারা এ কাজ হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব কম ক্ষেত্রে এই কর্মবাচ্যের ব্যবহার হয়। বাংলায় তাই নব্যভারতীয় অন্যান্য ভাষাতেও
এটাই দেখা যায় যে কর্মবাচ্য ব্যাপারটা অপেক্ষাকৃত কম। নব্য ভারতীয় আর্য ভাষাগুলির মধ্যে হিন্দি, পাঞ্জাবি, কাশ্মীরি, সিন্ধি, গুজরাটি, রাজস্থানী, মারাঠি ও নেপালি ভাষায় অস্তর্থক ক্রিয়ার প্রয়োগ বাধ্যতামূলক। কীরকম? যেমন হিন্দি ওহ আচ্ছা হ্যায়, কিন্তু পূর্বী ভাষাগুলিতে এই অস্তর্থক ক্রিয়াহীন বাক্য গঠন স্বাভাবিক। অর্থাৎ এই যে হ্যায়, এই যে হ্যায় মানে হয় যেটা, সেটা কিন্তু বাংলায় বা এই বিশেষ করে বাংলা, অসমিয়া, ঠিক আছে, ওড়িয়া এই ভাষাগুলোতে খুব একটা দেখা যায় না, যেটা পাঞ্জাবি, কাশ্মীরি, সিন্ধি, গুজরাটি, রাজস্থানীতে, মারাঠি বা নেপালিতে দেখা যায়। দৃষ্টান্ত লক্ষ্য করো, বাংলা বাক্য আমার নাম রোহিত। এখানে বলা হচ্ছে না আমার নাম রোহিত হয়। আমার নাম রোহিত হয় বললে সেটা আবার একটু বিদঘুটে শোনাবে। এক্ষেত্রে এই অস্তর্থক ক্রিয়া এর ব্যবহার আমরা দেখছি না। ওড়িয়ায় আজি মো জন্মদিন, তাহলে আজকে আমার জন্মদিন, হয় এই কথাটা ব্যবহার করা হচ্ছে না। অসমিয়ায় মই এজনি কেরানি, এক্ষেত্রেও হয় ক্রিয়ার কোনো ব্যবহার দেখতে পাচ্ছি না। বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের স্বতন্ত্র বিভক্তি নব্যভারতীয় আর্য ভাষায় বেশিরভাগ ক্ষেত্রে লোপ পেয়েছে। আমি বললাম, আগেই এটা বলা হয়েছে যে এই বিভক্তি লোপ একটা খুব গুরুত্বপূর্ণ। ফলে দু একটি ক্ষেত্রে বাক্যে পদসংস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পদসংস্থান মানে বাক্যে পদের অবস্থান, মানে কার পর কে আসবে এইটা। সেটা কীরকম? পদসংস্থান কোথায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? যেমন লক্ষ্য করো, বাঘ মানুষ মারে বা মানুষ বাঘ মারে, এক্ষেত্রে বাক্যে পদের অবস্থানই কর্তা বা কর্মকে চিহ্নিত করছে। অর্থাৎ বাঘ যদি বাক্যের প্রথমে বসছে তাহলে বাঘ কর্তা হচ্ছে, আর মানুষ যদি বাক্যের প্রথমে হচ্ছে তাহলে মানুষ হচ্ছে। এটা হচ্ছে কেন? এটা হচ্ছে তার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি বিভক্তির লোপ। বাঘ এবং মানুষ এই দু ক্ষেত্রেই কিন্তু বিভক্তি লোপ পেয়েছে। এইগুলো বিভক্তি যুক্ত করলে হয়তো এই সমস্যা থাকবে না। তাহলে খুব কম ক্ষেত্রে কিন্তু পদসংস্থান গুরুত্বপূর্ণ হয়েছে। সর্বত্র এর গুরুত্ব আছে এমন বলা যাবে না, তবে এর পরিসর খুবই কম। অধিকাংশ ক্ষেত্রে বাক্যে পদসংস্থান গুরুত্বপূর্ণ নয়, যেটা বলছিলাম। যেমন উপরের বাক্যে কর্মপদ কর্তৃপদে বিভক্তি যুক্ত করে দিলে আর এ সমস্যা থাকে না। যেমন বাঘে মানুষকে মারে বা মানুষকে বাঘে মারে বা মানুষকে মারে বাঘে, যেভাবেই পদসজ্জা করা হোক না কেন অর্থের কোনো পরিবর্তন হয় না। তাহলে বাঘের সঙ্গে এ যুক্ত করলাম, মানুষের সঙ্গে কে যুক্ত করলাম, এরকম বিভক্তি যুক্ত করে দিয়ে, অর্থাৎ এ যুক্ত করে দেওয়া মানে সেটাকে কর্তা বোঝাবে, আর কে যুক্ত করে দেওয়া মানে কর্ম বোঝাবে। এইভাবে যদি করে দেওয়া হয় তাহলে আর অর্থের কোনো পরিবর্তন হবে না, বাক্যের পদগুলি যেমনভাবেই সাজানো হোক না কেন। সুতরাং আমরা সামগ্রিক আলোচনার ভিত্তিতে দেখতে পাচ্ছি নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ও অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য নানা বৈচিত্র্যে পরিপূর্ণ। শব্দরূপ, ধাতুরূপ, কারক, বিভক্তি, প্রত্যয়, বাচ্য, ক্রিয়াসাধন, বাক্য গঠন প্রভৃতি নানা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হলো। ভাষার এই নানা বৈচিত্র্য ইঙ্গিত করে নব্যভারতীয় আর্য ভাষা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্রমপরিবর্তনের মাধ্যমে বেশ সমৃদ্ধি লাভ করেছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সঙ্গে নবভারতীয় আর্য ভাষা তুলনা করলে দেখা যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার তুলনায় নবভারতীয় আর্য ভাষার বাক্য ব্যবহারের স্বাতন্ত্র্য, শব্দ ব্যবহারের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এটা হবেই। তবে সব ভাষারই যেটা হয় যে ক্রমশ যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে ভাষা যে সবসময় উন্নতির পথেই এগিয়ে যাবে এমন নয়, সেই উন্নতিও অনেক সময় থমকে যায়। অধুনা বাংলা ভাষার ক্ষেত্রে বিচার করলে দেখা যায় যে উৎকৃষ্ট সাহিত্যিক তেমনভাবে আর উঠে আসছেন না, ফলে সেই ভাষার একটা পর্যায়ে পর্যন্ত উন্নতি হয়ে এখন কিছুটা থমকে আছে বলে মনে হয়। রবীন্দ্রনাথ ভাষার যে উচ্চ পর্যায়ে নিয়ে গেছিলেন বাংলা ভাষাকে, সেই পর্যায়ে আমরা এখন না ততটা লক্ষ্য করি না। সব ভাষার ক্ষেত্রেই তাই হয় যে একটা পর্যায়ে পর্যন্ত সেই ভাষা ক্রমশ উন্নতি হয়, তারপরে সেই ভাষার উন্নতি কিছুটা থমকে যায়, আবার হয়তো সেই ভাষা নতুনভাবে চলতে শুরু করবে, সেই আশাও আমরা রাখি। তো এইভাবেই কিন্তু ক্রমশ ভাষা এগিয়ে চলেছে নানা পরিবর্তনের মাধ্যমে। নব্যভারতীয় আর্য ভাষা একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। পাঠ্যাংশের
ভিত্তিতে প্রশ্ন এরকম হতে পারে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে যখন মধ্য ভারতীয় আর্য ভাষা এলো, তখন ভাষা কি হলো, সমীভবনে পরিণত হলো ভাষার শব্দ। তারপরে কি হলো না, সেই সমীভবনের একটি ব্যঞ্জন লুপ্ত হলো, তার ফলে পূর্ববর্তী স্বর বৃদ্ধি হলো। যেমন পক্ক থেকে পাক। নবভারতীয় আর্য ভাষার পদান্ত কোন স্বরধ্বনি অধিকাংশ ক্ষেত্রে লুপ্ত হয়েছে? এটা আমি বললাম যে পদান্ত অস্বরধ্বনি। অনেক ভাষাতাত্ত্বিক এটাই বলেছেন যে পদান্ত স্বর লুপ্ত হয়েছে, কিন্তু পদান্ত সব স্বর লুপ্ত হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই অস্বরই লুপ্ত হয়েছে। এটাই কিন্তু প্রধান বিষয়। অন্যান্য স্বর খুব একটা লুপ্ত হয়নি, অর্থাৎ আ, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব দীর্ঘ, এইগুলো খুব একটা লুপ্ত হয়নি, এটা মনে রাখতে হবে। উদ্বৃত্ত স্বর কাকে বলে একটি দৃষ্টান্ত দাও। উদ্বৃত্ত স্বর হচ্ছে ওইটাই যে যেখানে কোনো ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই তার সঙ্গে যুক্ত যে স্বরধ্বনি সেটা থেকে যাচ্ছে। যেমন ঘৃত থেকে ঘি অ, এই যে অটা, এই অটা কিন্তু উদ্বৃত্ত স্বর, অর্থাৎ ব্যঞ্জনের সঙ্গে সঙ্গে সে লুপ্ত হয়ে যায়নি। নব্য ভারতীয় আর্য ভাষার লিঙ্গগত বৈশিষ্ট্য আলোচনা করো। আমি বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লীব লিঙ্গের আর খুব একটা গুরুত্ব থাকছে না, অর্থাৎ সংস্কৃতের যে তিনটে লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ, সেই ক্লীবলিঙ্গটা দুভাগে ভেঙে যাচ্ছে, কিছু স্ত্রীলিঙ্গ হচ্ছে, কিছু পুংলিঙ্গ হচ্ছে। নবভারতীয় আর্য ভাষা কারকের প্রয়োগ কেমন ছিল? কারকের প্রয়োগ সংস্কৃতের মতোই এখানেও 6টা কারকই আমরা লক্ষ্য করি। অধুনা অনেক ভাষাতাত্ত্বিক, বৈয়াকরণ সম্প্রদানকে স্বীকার করতে রাজি নন, কিন্তু সম্প্রদানকে অস্বীকার করার মতো তেমন বলিষ্ঠ যুক্তিও কিন্তু পাওয়া যাচ্ছে না, ফলে আমাদের 6টা কারকই স্বীকার করতে হবে। নব্য ভারতীয় আর্য ভাষায় বহুবচন কী কী প্রকারে গঠন করা হতো? প্রথমত বহুবচন হতো সংস্কৃতের মতোই, অর্থাৎ শব্দরূপের পরিবর্তন করে। আর যেমন বললাম যে লেরকা, লেরকে, হিন্দিতে এরকম হতো, শব্দরূপের পরিবর্তন। আবার নতুন শব্দ যোগ করে, যেমন মানুষ, মানুষগুলো, এইভাবে হতো। আবার অনেক সময় শব্দের দ্বিত্ব করে, লোকে, লোকে, লোকাকার, এইভাবে শব্দকে দ্বিত্ব করে দিয়েও বহুবচন বোঝানো হতো। এই সামগ্রিক আলোচনার বিষয়টি আরও বিস্তারিতভাবে তোমরা যদি জানতে চাও, তাহলে কিছু বই তোমরা দেখতে পারো, যেমন সুকুমার সেনের ভাষার ইতিবৃত্ত, সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃত ভাষাতত্ত্ব, রত্না বসুর ভাষাবিজ্ঞান ও সংস্কৃত ভাষা, রামেশ্বর শর সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষাবিজ্ঞান সুনন্দন কুমার সেন, সংস্কৃত ও প্রাকৃত ভাষার ক্রমবিকাশ পরেশচন্দ্র মজুমদার, আধুনিক ভারতীয় ভাষা প্রসঙ্গে পরেশচন্দ্র মজুমদার, ভারতীয় আর্য ভাষা জুল ব্লক। এছাড়া তোমরা ব্যাকরণ কৌমুদী দেখতে পারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বইগুলো তোমরা যদি দেখো, তাহলে এই বিষয়ে আরও খুঁটিনাটি জিনিস তোমরা জানতে পারবে। আজকের আলোচনা এখানেই শেষ হলো। নমস্কার।